গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সুন্দর একটা শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা এসে গুটি গুটি পায়ে একটু ছাদে আসলাম। হ্যাঁ, তার আগে অনেক কাজকর্ম সেরে নিয়েছি। প্রতিদিন তো সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয় না, তবুও কিছু শেয়ার করব, আবার কিছু নিজের মতো করেই করে নেবো, সময়ে সময়ে একটু সময় বাঁচিয়ে আর কি। কি সুন্দর ফুলকপিগুলো হয়েছে বলো, আরও কয়েকটা বেশ এনে লাগালে ভালো হতো। হ্যাঁ, তবে এখন আনলে জানি না আর হবে কি না, কিন্তু আগের থেকে এনে লাগালে আরও ভালো হতো আর একটু। যাক, এই ঘরে আসলাম। এই ঘরে চাদরটা না চেঞ্জ করব, কারণ আগের দিন একটা চাদরের উপরে আর একটা চাদর পেতেছিলাম। আর আমাদের এই ঘরে তো জানো, ওই খাটটা তৈরি করতে মানে দিয়েছে, সবে তৈরি করে দিচ্ছে, একটু সময় লাগবে। তো ভাবলাম এই বিছানাটা একটু টেনে টুনে একটু বড় করে পাতি, যাতে সুবিধা হয় আর কি, দেখতেও ভালো লাগে। একদম ছোট্ট করে কোনায় পেতে রাখি তো দেখতে ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে তাহলে একটুখানি টেনে টুনে দেখি, একটু মিডিল থেকে ছোট করে এই পাশ থেকে যদি বড় করা যায়। তো সেভাবেই করার চেষ্টা করছি, কিন্তু পারছি না কোনো রকমভাবে। এদিক থেকে টানছি তো ওদিক থেকে বেশি ছোট হয়ে যাচ্ছে, আবার ওদিক থেকে বড় হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। কোনো রকমভাবে এটাকে জোড়া তাপ্তি দিয়ে একটা জায়গায় আনলাম। আর এবার একটা চাদর বিছিয়ে দেবো, ব্যাস। খাট থাকলে কি ভালো লাগতো, তাই না? এরকম সুন্দর চাদর পাততে ভালো লাগে অনেক। আর এই চাদরটা এনেছিলাম কোথা থেকে যেন ভুলে গেছি। ও আচ্ছা, এই চাদরটা এনেছিলাম কলকাতার থেকে। তো আমার মায়ের আর আমার জায়ের জন্য, তিনজনের জন্যই নিয়ে এসেছিলাম। তবে চাদরটা না অতটাও ভালো না, মানে মোটামুটি মানে চলে যাবে সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, কি আর করা যাবে। তবে কালারটা খুব পছন্দ করে এনেছিলাম, কিন্তু কালারটাও এখন একটু একটু করে ফেড হয়ে যাচ্ছে। আর তবে আমি অন্যান্য যে সমস্ত চাদর ইউজ করি, দেখবে তোমাদেরকে বলেছিলাম না যে অনেক কমে আমি কি মানে নিয়েছি, সেইগুলো অনেক ভালো, এর থেকে অন্তত ভালো। জাগে দিকে দেখো, বালিশের কভারগুলো আগের দিন চেঞ্জ করেছিলাম, তো আজকে আর করলাম না। চাদরটা চেঞ্জ করে একটু বড় করে এই যে সোফার মতো একটু করে দিলাম। এবার একটু বড় ভালো লাগছে, আগে না অনেক ছোট ছিল, অতটাও ভালো লাগতো না। আর শীত আসছে মানেই বিভিন্ন রকম পিঠে পুলি সব শুরু। ছোটবেলার কথাগুলো ভীষণ মনে পড়ে আমাদের স্মৃতির পাতায়। ওই সব দিনগুলো মানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময়। এখন আমি আমার মেয়েকে বলি যে এখন যে সমস্ত জিনিসগুলো করবি সেইগুলো মানে দুষ্টুমি করিস, পড়াশোনা করিস, যাই করিস না কেন সেগুলোকে খুব এনজয়ের সাথে করবি। কারণ কি বলতো, বড় হয়ে যাতে আর পাঁচজনকে এই ছোটবেলার গল্পগুলো শোনাতে পারিস। এখন তোদের কাছে মনে হবে এই দিনগুলো বোধহয় ভালো না, বড় হলে খুব ভালো, সব কিছু মানে প্রবলেম সলভ হয়ে যাবে। আগে ভাবতাম কি, ইস বড়রা এত অর্ডার করে, যখন বড় হব না তখন আমিও বড় হয়ে যাব, আমিও ছোটদের অর্ডার করব, বলবো এটা এনে দে, সেটা এনে দে, এটা কর। আর বড় হয়ে গেলে মনে হয় কি বকবেই না, কোনো চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না, নিজের মতো করে চলা যাবে। কিন্তু এখন যখন বড় হয়েছি বুঝতে পারি ছোটবেলার সেই দিনগুলো কতটা মূল্যবান ছিল। যাক, পিঠেপুলের কথা বলতে বলতে অনেকগুলো কথা বলে ফেললাম। আগে আমাদের বাড়িতে ঢেকি ছিল, জানো তো, সেই ভোর রাত থেকে ঢেকিতে সবাই চাল কুটতে আসতো। আর এই যে যেদিন আর কি বলে, ওই যে পূর্ণিমা যেদিন আর কি মাস যায় আর কি, একটা এর মধ্যে আছে না, তো সংক্রান্তির দিন বলে, সেই দিনে আমাদের বাড়িতে পুরো লাইন পড়ে যেত। মাঝে মাঝে না ঝগড়া শুরু হয়ে যেত, কেউ 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 এসে চাল রেখে যেত লাইন দিয়ে দিয়ে, মানে মানুষ তো অত সকালে আসতে পারতো না, সে রাত্রেবেলা থেকে শুরু হতো চাল রাখা। চাল ভিজিয়ে কেউ খালি গামলা, কেউ চালের গামলা, কেউ একটা ইট দিয়ে যেত, এইভাবে পুরো রাস্তা অবধি লাইন পড়তো আমাদের বাড়ির থেকে। আর সেই মুহূর্তে না আমাদের পরীক্ষাও পড়তো, তো খুব অসুবিধা হতো। তারপরে অনেক বছর ছিল, তারপরে ওই ঢেকিটা নষ্ট হয়ে গেছিলো। আমাদের ওই পাড়ার মধ্যে আমাদের বাড়িতেই ছিল শুধুমাত্র ঢেকি, আর আমাদের ওইদিকে সবাই ঢেকি কোটায় চাল খুব খেত। আর দোকান থেকে কেনা চাল সেভাবে একটা বিক্রি হলেও কেউ খেত না তখন, অনেক ছোটোবেলার কথা বলছি যেহেতু। তারপরে ওই ঢেকিটা যখন নষ্ট হয়ে গেল, আর একটা ঢেকি বানানো হয়েছিল। আমাদের ওখানে আমার এক পিসি আছে, সেই পিসিদের একটা গাছের কাঠ বেরিয়েছিল, সেই কাঠটা আমাদেরকে দিয়ে বলেছিল এটা দিয়ে আর একটা তোরা ঢেকি বানিয়ে নে। তো ওটা দিয়ে আর একটা ঢেকি বানানো হয়েছিল। তখন ওরকম ভিড় হতো। তারপরে আস্তে আস্তে বাবা বলল যে না, আর বাড়িতে ঢেকি রাখবো না। অনেক বছর ছিল আমাদের বাড়িতে। যখন একটু বড় হলাম, আমাদের ধরো 9-10 মাধ্যমিক পরীক্ষা দেবো, তখন না খুব অসুবিধা হতো। তখন বাবা পাশের এক মাসির বাড়িতে ওই ঢেকিটা দিয়ে দিয়েছিল, বলেছিল তোমরা যদি পাতো, মানে ওনারা বলেছিল আমাদের দিলে আমরা পাতবো। তো তারপরে বাবা ওটা দিয়ে দিয়েছিল, তারপর থেকে ওনাদের বাড়িতেই ছিল। তারপরে আমাদের বাড়িতে ঢেকি আনা হয়নি যদিও। আর তারপরে তো আমাদের ওই পাশের ওখান থেকে রাস্তা হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ব্যাস এই হচ্ছে ব্যাপার।
তো যাক, অনেক গেল ঢেকি কোটা চাল কোটা গল্প। তারপরে মা ওগুলো দিয়ে পিঠে বানাতো, আর আমরা এই শীতকালে মায়ের পাশে বসে বসে পিঠে বানানো দেখতাম। আমি না পিঠে বানানো দেখতে ভীষণ ভালোবাসতাম, আর মায়ের হাতে হাতে হেল্প করে দিতাম। আমার ভীষণ প্রিয় লিস্টের মধ্যে একটা হচ্ছে পিঠে বানানো। মানে আমি খেতে অতটা ভালো না বাসলেও ছোটোবেলায় খুব বায়না করতাম, এটা খাবো সেটা খাবো, পিঠে খাবো। মা বলতো কি, নে এবার করে দিয়েছি এবার খা। তখন আর খেতাম না, একটা কি দুটো, তার বেশি আমার মুখে কেউ দিতেই পারবে না। তখন মনে হতো কি একটু ঝাল ঝাল তরকারি, একটু টক হলে কি ভাজে ভালো হতো, এরকম মনে হতো। আর আমাদের এদিকে যেদিন পিঠে পুলি হতো না, পাড়ার সবাইকে দিয়ে একসাথে খেতাম আমরা। আর সেদিন বাড়িতে রান্নাবান্না হতো না সারাদিন, সেই গিয়ে বিকেলে বা সন্ধ্যাবেলা রান্না হতো। বসে থাকতাম, মাকে বলতাম কি, মা একটু ঝাল ঝাল তরকারি করো। তো যাক গিয়ে, এখন আমাদের তো সেভাবে আর হয় না, হলেও সে কেনা চালের গুঁড়ো, আর সেভাবে একটা পিঠে পুলি বানানোও হয় না। আর এদিকে দেখো, ঘরের কাজকর্ম অনেক স্টার্ট করে দিয়েছি। আমার পেছন পেছন আমার এক সৈন্য সামন্ত আছে, সারা দিন ঘুরে বেড়াবে। তাকে যদি বলি তুই তোর জায়গায় যা, সে কিছুতেই যাবে না। আর এই সিঁড়িটা মুছে নিলাম, ব্যালকনিটা মোছা হয়ে গেছে। 3-4 দিন ধরে না ব্যালকনির গাছগুলোতে জল দিচ্ছি না, মানে আমার মাথার থেকে আউট হয়ে যায়। ব্যালকনিটা সারাদিন বন্ধ থাকে, তারপরে গিয়ে দেখছি গাছের পাতা শুকিয়ে গেছে, নীলকণ্ঠ গাছের। তারপরে সে আবার জল দিলাম, গাছটা আবার ঠিকঠাক হলো। তো এই হচ্ছে কাণ্ড। চলো এবার বাসনটা গুছিয়ে নিই। আর জামা পরে রয়েছি কেন বলো তো, সকালে স্কুলে মেয়েকে দিতে গেছিলাম, তো এসে আর জামা কাপড় চেঞ্জ তো করি না, এই জামা কাপড় পরেই সকালে যে সমস্ত কাজকর্ম করে নিই। আর কারণ ধুতে তো হবেই, আমি একবার একটা জামা পরলে সেই জামা না ধুয়ে আমি ঢোকাই না, আমার কেমন যেন লাগে। তো ওই জন্য এই কাজগুলো সেরে নিয়ে তারপর একেবারে চেঞ্জ করে নেবো। আর তারপরে রান্নাবান্না যা আছে সেগুলো আস্তে আস্তে তো করতেই হবে। আর এদিকে উজ্জ্বল ওঠার আগে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। দিদিভাইও রয়েছে, সকালে যদিও চাপটা নেই, কারণ কেউ রুটি খেতে চাইছে না, ওই জন্য সকালে চাপটা নেই। না হলে হয়তো সকালে উঠে এই সমস্ত কাজকর্ম করে আবার রুটি তরকারি করতে হতো। তো মা বলেছে রুটি খাবো না, আর আমাদের তো জানোই সেই ইতিহাস তোমাদেরকে আগেও বলেছি, ওই জন্য বারবার আর বলছি না। আর এই যে মিস্ত্রি দাদা এসছে, কাঠের মিস্ত্রি দাদা, সেই ওনাকে আর কি চা করে দেওয়া হয়েছিল, আর মা করেছিল চাটা। তো আমি বললাম যে আমার চাটা তুমি একটু ঢাকা দিয়ে রেখে যাও, পরে আমি গরম করে নেব। তো মা কি করেছে, কাপে ঢেলে রেখে গেছে। তো সেটাকে কাপে ঢেলে রাখলে আবার তো গরম করতে হবে আমাকে। তো যাক, এদিকে দেখো এই জায়গাগুলো একটু মুছে নিচ্ছি। সকালে মোছা হয়েছে যদিও, তারপরে ওই টুকটাক একটু নোংরা হয়, সেটাই মুছে নিলাম। আর এবার আসলাম ছাদে তোমাদেরকে দেখানোর জন্য। দেখো আমাদের ছাদে কি সুন্দর কাঠ পেটানো হয়েছে। হ্যাঁ, এখন দেখতে যদিও অতটা ভালো না লাগলেও যখন রং করে দেওয়া হবে তখন আশা করি আরও ভালো লাগবে। আর এনাকে দেখো কোথার থেকে একটা কাগজ পেয়েছে, সেই সম্পত্তি নিয়ে বসেছে খেতে। আমি ওকে ওটা কেড়ে নিয়ে বললাম তুই বাইরে যা, এখানে নোংরা, ঢুকিস না। তো চলে গেল। তারপরে এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই কাঠগুলো হচ্ছে সব ঢালাইয়ের কাঠ। আমাদের এই বাড়িতে ওই বাড়িতে সব ঢালাই হয়েছে না, সেই ঢালাইয়ের কাঠগুলো রয়ে গেছে। তো গতকাল এসে ওই দাদা আর দিদিভাই মিলে এগুলো করে দিয়েছে। দিদিভাই ধরে দিয়েছে আর দাদা এগুলো পিটিয়ে দিয়েছে। কারণ আমার কালকে আমি না ভিডিও করিনি, যে কারণে ওই যে বললাম না তোমাদেরকে যে একটু ঘুরতে গেছিলাম, তারপরের দিন এসে আর ভিডিও করা হয়নি। তারপরের দিন না আমাদের মায়াপুর যাওয়ার কথা ছিল, দিদি, আমি, কোয়েল, কিন্তু এত শরীর খারাপ হয়ে গেছিলো তো আর ইচ্ছা করেনি যেতে। তো দেখি পরের সপ্তাহে বা তারপরে কোনো একদিন আবার ডেট ঠিক করে সবাই মিলে বেরিয়ে পড়বো। উজ্জ্বলকেও বলেছিলাম তুমি কি যাবে মায়াপুর, প্রথমে বললো যাবো, তারপরে বলছে মায়াপুর যেতে গেলে এত টাকা আবার গাড়ি ভাড়া নেবে, তোমরা যেতে গেলে তো তোমাদের বেশি টাকা লাগবে না, ট্রেনেই চলে যেতে পারবে, আমি যেতে গেলে আবার গাড়ি ভাড়া করতে হবে। তাই আমি বললাম যে কি আছে চলো না, গিয়ে একটু ঘুরে আসি। বলছে না এখন আর যাবো না, এখন হাত টান আছে, পরে একটা সময় যাব। তো আবার এই যে মানে সবাই মিলে ফাইনাল করছি যে একটু পুরীর দিকে ঘুরতে যাব। আগের বছরটা তো ক্যান্সেল হয়ে গেছে, টিকিটগুলো ক্যান্সেল করে দিতে হয়েছে আমাদের। যাই হোক, এবছরটা জানি না কি হবে, বলেছি টিকিট করে রাখো একটু তো, মানে কিছু পয়সা গুছিয়ে নিই 2-4 মাসের মধ্যে, তারপরে সবাই মিলে যাব। আর সবাই একসাথে গেলে অসুবিধা হয় না, একা একা গেলেই তখন বেশি চাপের হয়ে যায়। তো যাক, এদিকে দেখো ছাদে কিছু জামা কাপড় কেচেছিলাম, মেয়ের সোয়েটার, আর শোকায়নি মেয়ের সোয়েটারটা। আর এদিকে আরও কিছু সোয়েটার কেচেছিলাম, আর আমার একটা সোয়েটার যেটা আমি সাদা সোয়েটারটা পরি ওটাও কেচে দিয়েছিলাম, কারণ ওটা বেশ কয়েকদিন ধরে কাচা হচ্ছে না। আর শীতকালে দেখবে ঘরের এত জামা কাপড় হয়ে যায় না, মানে আমার যে কি অস্থির লাগে, মনে হয় আমাকে জামা কাপড় ঠিক ভাঁজ করে দেওয়ার জন্যই একটা লোক লাগবে, এরকম মনে হয়। মানে এত লোকের এত জামা কাপড় হয়ে যায়, সেগুলো আবার মেলা, আবার সেগুলো সময়ের মধ্যে তুলে নিয়ে আসা, আবার সেগুলো ভাঁজ করা, আবার আলমারিতে গুছিয়ে গাছিয়ে রাখা,
নিজের চাটা খেয়ে পেস্তাকে ওর ওষুধটা দিয়ে নিলাম, ওর এই লিভারের ওষুধটা। তো ওটা দিয়ে সে আবার খুব ভালো করে খেয়ে নেয়। আগের একটা লিভারের ওষুধ ওকে দেওয়া হতো, ডাক্তারবাবু এগুলো লিখে দিয়েছে। তো সেই ওষুধটা না ভীষণ একটা চড়া গন্ধ বেরোতো, ওই ওষুধটাও কিছুতেই খেতে চাইতো না। বলতাম আসো ওষুধ খাবে, আসতো, এসে আমার পাশে বসতো, কিন্তু কিছুতেই তাকে করাতে পারবে না। যাক, ওষুধটা খেয়ে নিয়েছে। এই ওষুধটা আবার দেখলাম অতটা গন্ধ নেই, ওষুধটা খাইয়ে দিলাম। আর এদিকে আবার আলমারি খুলে চাদর বের করলাম, তো চাদর নয় বালিশের ওয়ার বের করলাম। তো এই যে প্লাস্টিকের মধ্যে আগের দিন মুড়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দুটো বালিশের কভার বের করতে গিয়ে মনে পড়লো যে পাশ বালিশের কভারটাও কিন্তু একটা পরাতে হবে, কারণ যেটা পরানো আছে ওটা একটু কেমন হয়ে গেছে, মানে একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো ভাবছি ওটা আর ধোবো না, ওটার ওপর থেকেই আর একটা গলিয়ে দেবো, ওটাকে ওই কভার হিসাবে ইউজ করবো ওটার। তো দেখি এর মধ্যে বালিশ বানাতে হবে দুটো, একটা কবে বানাই। আসলে আমি না ভরসা পাই না, মানে চাইলেই বানাতে পারি দোকানে গিয়ে তুলো কিনে, কিন্তু পুরো গাছ থেকে, মানে অনেকের বাড়িতে হয় না যে তুলো গাছ আছে তারাই তুলো বিক্রি করে, তো এখন সেটা করে না, আগে করতো। এখন না দোকানে গিয়ে তুলো কিনতে চাই না, কারণ অনেকে অনেক কিছু বলে যে এই মানে অনেক জায়গায় মানে লেপ কম্বল ফেলে দেয় না, সেখানে থেকে নাকি তুলো টুলো বের করে নিয়ে আসে, অনেকেই বাজে তুলো দেয়। মানে যাই হোক, আমার একটা শোনা কথা, আমি এটা সত্যি কিনা আমি জানি না, আমার জানা নেই। তো যেই কারণে ভয় পেয়ে আমি জিনিসটা কিনতে যাচ্ছি না। অনেকেই বলে যে ওই মরা মানুষের মানে লেপ কম্বল তুলো ওগুলো সব নিয়ে আসে, অনেকের মুখে শুনেছি আর কি কিনতে গিয়ে। তো যে কারণে আমি আর সাহস পাচ্ছি না যে এগুলো কিনবো কি কিনবো না, দোকান থেকে বানাবো কি বানাবো না। আমাদের ঘরে অনেক তুলো ছিল, সেই তুলো দিয়ে একসময় অনেকগুলো বালিশ বানিয়েছিলাম, প্রায় 5-6টা মতো বালিশ বানিয়েছিলাম। সেই তুলো দোকানে নিয়ে গেছিলাম, ওনারাই কভার মেপে সেলাই করে তারপরে তুলো বাড়িতে এসে আমরা ভরে নিয়েছিলাম, কভারটাকে আর কি তোমার দোকান থেকে সেলাই করে এনেছিলাম। তো যাক, এদিকে দেখো বালিশের কভার দুটো পরিয়ে দিলাম, তার মাঝখানে আবার উজ্জ্বলকে একটু জলও দিয়ে আসলাম। আর এইদিকে এবার বালিশগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি। আর কম্বল আবার কাচতে হবে, কারণ আগের বছর মানে গত বছর শীতের শেষে কম্বলগুলোকে কেচে তারপরে ঢুকিয়েছিলাম, কিন্তু এবছর শীতটা পড়বে না করে হঠাৎ করেই পড়েছে। তো বের করার পর না কাচা হয়নি, মানে কেচে যে ইউজ করব সেটা আর করা হয়নি। তো ভাবছি যে এর মধ্যে একবার কম্বলটা কেচে দেবো, কালকে না হয় আমাদেরটা কাচবো, পরের দিন উজ্জ্বলেরটা কাচবো, এরকম ইচ্ছা আছে। এবার উজ্জ্বলেরটা না কমফোর্টার, মানে ওটা ওই এসির রুমের জন্য ব্যবহার করে, ওটার মধ্যে আবার একটু তুলো দেওয়া আছে, তুলোগুলো যদি অন্য তুলো, এবার তুলোগুলো কাচলে শোকাবে কিনা বা ওয়াশিং মেশিনে দেওয়া যাবে কিনা এই নিয়ে একটু চিন্তায় আছি। ও তো বলছে দিয়ে দাও, কিছু হবে না, কিন্তু আমি এবার এদিকে ভয়ে আছি, যদি তুলো টুলো ছিঁড়ে পুরো ওয়াশিং মেশিন ভর্তি হয়ে যায় তখন কি করব। যাকে দিকে বলতে বলতে তোমার বিছানাটা ঝেড়ে নিলাম, আর ওইদিকে একটু বসে রয়েছে, ততক্ষণ আমি এদিকে ঘরের কাজটা গুছিয়ে নিচ্ছি যেটুকুনি বাকি আছে। মেয়ের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিলাম, আর এদিকে শোকেসটাকেও ভালো করে গুছিয়ে নিলাম। ব্যাস, এই হচ্ছে সকালের রুটিন, মানে চোখ বন্ধ করে নাক বন্ধ করে একদম এক নিঃশ্বাসে কাজ করে যাও, তাহলে দেখবে বেশিক্ষণ লাগবে না। চলো একটু ঘরটা ঘুরিয়ে দেখাই তোমাদের, মানে একটু দেখাই তোমাদের যে কেমন করে গুছালাম সকালটা। এই সাদামাটা যেরকম থাকে সেরকমই গুছালাম, শুধু একটু ঝেড়ে পুছে নিয়েছি, ব্যাস এইটুকুনি। আর এই যে পর্দাগুলো একটু সরিয়ে জানলাটাও খুলে দিয়েছিলাম যাতে হাওয়াটা ঢোকে, আর ঘরে যে একটা গুমোট গন্ধ থাকে সেটা। এবার যাব ওকে স্নানটা করিয়ে নিয়ে তারপরে একদম ঘরে চলে আসব। সকালে ছাতু মুড়ি খেয়ে নেব, তাই অসুবিধা সেরকম হয় না, ছাতু ঘরে এনেই রেখেছি এবার, আর মুড়িও ঘরে আনাই থাকে। তো আজকে বৌমা, শাশুড়ি, ননদিনী সবাই মিলে করব ছাঁচের পিঠে, কারণ আমার ননদিনী বাড়ি চলে যাবে কালকে, তার যাইটা আমি বলতে গেছিলাম। তো বলেছিল তুই তো বাড়ি যাওয়ার দরকার নেই, এখানে থেকে যা, বাড়ি গিয়ে কি করবি বাবা কতদিন তাই আমি বলেছি তার বাড়ি যাওয়ার দরকার নেই, এখানে থেকে যাও। তোমার সবাই বলেছে আগের দিন কমেন্টে, আমার কি বাড়ি ঘর দর নেই না? এটাই বাড়ি। হ্যাঁ, কেন ভাইয়ের বউকে তাড়িয়ে দিচ্ছে? আমি সবসময় বলে দিদিকে তুমি আমার, হ্যাঁ সবসময় বলে তুমি এখানেই থেকে যাওয়ার দরকার নেই, কি আছে 1 মাস 2 মাস 3 ও মাস। যাই হোক, বলি এবার ওই দিদিভাই বাড়ি চলে যাবে, তো চালের গুঁড়ি আনা হয়েছিল, এবার না খেয়ে চলে যাবে, তো মা বললো তাহলে এই রাত্রেবেলায় বানিয়ে দিই পিঠে, সবাই মিলে একটা দুটো করে খেতে পারবে। আর এখানে ওই জন্য নারকেল দিলে ছাড়িয়ে দিল গাটা,
আর আমি এটাকে আবার পুড়িয়ে দেবো। আর মা ওখানে উনুন জ্বালছে, আর এখানে এই যে সরা গরম করছে, এটাতেই আজকে পিঠে ভাজা হবে, কাচি পোড়া। চলো আমাদের ছোট টুনটুন থেকে আনার দরকার। এই যে নারকেল, কেমন হয়েছে নারকেলটা? এই জায়গাটা পাতলা হয়েছে। কি বলতে হয় জানো তুমি? আলু কচু বলতে হবে। আলু কচু মান করছে জলটা কি দেখাবি না, ঠান্ডা লাগবে না, দরকার নেই, তুমি খাও। কি করে গিলাস গিলাস নিয়ে আসছি, দাঁড়াও। জাল বেশি করে ফোটায় না, ভয় পাচ্ছি। মনে আছে ভিডিওর শুরুতে তোমাদেরকে একটা গল্প শুনিয়েছিলাম যে দোকানের কেনা চাল আর ঢেকি ভাঙা চাল। তো দোকানের কেনা চাল কিনে এনেছিলাম অনেক দাম দিয়ে। মা বললো আগের বছর কিনেছিলাম মোটামুটি ভালোই হয়েছিল, এবছরটা ভালো হবে। প্রথমে ভাজতে বসে কিছুতেই হচ্ছিল না, মানে ভিডিও কুকিং চ্যানেলে শ্যুট করব বলে বসেছিলাম, কিন্তু না উঠছিল না। অনেকবার দেওয়ার পর তারপরে দিদি বললো চলো এই আর ভাজা হবে না, আমরা গিয়ে ওই বাড়িতে সিঙ্গারা খেয়ে আসি। আমার যা ডাকছিল সিঙ্গারা আনতে আর সিঙ্গারা খেতে। তো তারপরে আমরা চলে গেছিলাম। তারপরে ফিরে এসে দেখছি যে মা সুন্দর করে খোলা ভেজে ওঠাচ্ছে। বলছেন যে প্রথমবার একটুখানি নাকি ওরকম হয়, কিন্তু প্রথম 1-2 খোলা হলেও অনেকগুলো খোলা কিন্তু এভাবে মানে সেভাবে ভালো হয়নি, মানে পোড়া পোড়া লেগেছে, ভেতরে কাঁচা রয়েছে, এরকম ছিল। তারপরে ভাজতে ভাজতে 5-6 খোলা ভাজার পর তারপরে পারফেক্ট হয়েছে। মানে ভিডিও বন্ধ করে দিতে হয়েছে, আমাদের কুকিং চ্যানেলে শ্যুটও করতে পারিনি, এত খারাপ লাগছিল। তারপরেরগুলো দেখো এখানে মোটামুটি ভালোই হয়েছে। এই হচ্ছে কেনা চাল আর ঢেকি ছাটা চালের পার্থক্য। এবারেরগুলো কিন্তু তাও মোটামুটি হয়েছে, কিন্তু এতক্ষণ ধরে হচ্ছিলই না। তো তারপরে এই যে আমার জায়ের বাড়িতে কটা দেবো আর আমরা কটা খাবো, আর দেখি এর মধ্যে যদি আবার ভালো চাল আনতে পারি তখন করব।